আমার স্বামীর ছোট ভাই আমাদের বাড়িতে এই বলে থাকতে আসছে যে সে একটা কাজ খুঁজতে এসেছে। কাজ খুঁজতে খুঁজতে 3 বছর কেটে যায়, কিন্তু কোনো কাজের সন্ধান মেলেনি। এই 3 বছরে সে আমাদের সাথে থেকেছে, খেয়েছে, কাপড় চোপড় ধুইছে, সবই যেন তার অধিকার। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় ছিল অন্য জায়গায়। আমার বাবার রেখে যাওয়া কষ্টের টাকা দিয়ে কেনা গাড়ির চাবিটাও ধীরে ধীরে তার দখলে চলে যায়। সে গাড়ি নিয়ে বের হতো, বন্ধুদের সাথে ঘুরে বেড়াতো, আর মাঝরাতে ফিরে আসতো। আর গাড়িতে তখন এক ফোঁটা তেলও থাকতো না। আমি সবকিছু চুপচাপ সহ্য করতাম, শুধুমাত্র একটা কারণে, সংসারটা যেন ভেঙে না যায়। আর আমার স্বামীও প্রতিদিন আমার হাত ধরে বলতো, একটু কষ্ট করে সহ্য করে নাও না, ও তো তোমার ছোট ভাইয়ের মতোই। আমিও বিশ্বাস করতাম, হয়তোবা নিজেকে বিশ্বাস করানোর চেষ্টা করতাম। কিন্তু গত মঙ্গলবার সবকিছু বদলে গেল। হঠাৎ করে আমার মা অসুস্থ হয়ে গেলেন, তার প্রেশার একবারে নিচে নেমে গেছে, তাকে তৎক্ষণাৎ হসপিটালে নিতে হবে। আমি আমার স্বামীকে ফোন করলাম, কিন্তু সে ফোনটা ধরলো না। তাড়াহুড়া করে ড্রয়িং রুমে গেলাম, সেখানে তার ভাই ঘুমাচ্ছিল। পার্কিং এ গাড়িটাও ছিল। আমি অনিককে বললাম, অনিক তাড়াতাড়ি চলো, আমার মা অনেক অসুস্থ, তাকে ইমার্জেন্সি হসপিটালে নিতে হবে। মায়ের অবস্থা অনেক খারাপ। সে হাই তুলে মোবাইলের দিকে তাকালো, সময়টা দেখলো, তারপর বলল, ঠিক আছে, এই গাড়ির ট্রিপের জন্য 500 টাকা দিতে হবে, আর ফেরার সময় গাড়িতে ফুল ট্যাঙ্কি তেল দিতে হবে। আমি তার কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। হয়তোবা আমি ভুল শুনছি। আমি কাপা গলায় বললাম, 500 টাকা? এই গাড়ি তো আমার নিজের, আমি নিজে কিনছি, গত মাসে মেরামত করছি আমার নিজের টাকা দিয়ে। সে উঠে দাঁড়িয়ে স্যান্ডেল পরতে পরতে বলল, গাড়িটা এখন আমার কাছে থাকে, আমার সময় আমার কষ্টের দাম আছে না? তুমি যদি আমাকে নিতে না চাও তাহলে উবার ডাকো। সেই মুহূর্তে যেন আমার ভিতরটা ভেঙে চুরমার হয়ে গেল। আমি কিছু না বলে ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। তারপর উবার ডেকে মাকে হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালে যাওয়ার পথে পুরো রাস্তা শুধু আমার চোখে পানিই ঝরছে। শুধু ক্লান্তি নয়, অপমান, কষ্ট, অসহায়ত্ব সবকিছু যেন আমাকে ঘিরে ধরছে। রাতে যখন আমার স্বামী বাসায় ফিরলো, আমি তাকে সবকিছু বললাম। আমি ভেবেছিলাম সে হয়তোবা আমাকে একটু সান্ত্বনা দিবে, তার বাইকে বকবে, অন্তত কিছু একটা বলবে। কিন্তু না, সে সোফায় বসে আমাকে খুব শান্ত গলায় বলল, এত রাগারাগি করার কি আছে? ও হয়তো একটু বেশি হিসাব করে ফেলছে, কারণ ও তো কষ্ট করে গাড়িটা চালাবে। তুমি কি ভাবছো আমার ভাই তোমার ফ্রি ড্রাইভার? সেই মুহূর্তে আমি বুঝে গেলাম এই ঘরটা আর আমার নাই, আর এখানে যে মানুষগুলো আছে তারাও আমার কেউ না। আমি আর কিচ্ছুই বললাম না, চুপচাপ নিজের কাগজপত্রগুলো গুছিয়ে নিলাম। পরের দিন সকালবেলা সরাসরি গেলাম রেজিস্ট্রি অফিসে, তারপরে গেলাম থানায়। আমি আগে থেকেই তার বাইকে গাড়ি চালানোর জন্য একটা পাওয়ার অফ অ্যাটর্নি করে দিয়েছিলাম, যাতে তার ভাই আইনগতভাবে গাড়ি চালাতে পারে। আমি 10 মিনিটে সেই অনুমতি বাতিল করে দিলাম। তারপর থানায় গিয়ে অভিযোগ করলাম আমার গাড়ি একজন অপরিচিত ব্যক্তি অবৈধভাবে ব্যবহার করতেছে। সব কাগজপত্র জমা দিয়ে আসলাম। ফিরে আসার পথে স্বামীর একটা মেসেজ আসলো, অনেক গাড়ি নিয়ে বের হবে, দ্বিতীয় চাবিটা কোথায়? আমি হালকা করে হাসলাম, মনে মনে বললাম, সেই চাবিটা এখন সরকারের কাছে আছে। বাড়ির নিচে এসে দেখলাম পুলিশ দাঁড়িয়ে আছে, আর অনেক চিৎকার করতেছে। পুলিশ অনেককে বলতেছে গাড়ির লাইসেন্স দেখাতে। তার হাতে যে অনুমতির কাগজ, সেটা শুধুমাত্র একটা মূল্যহীন কাগজই ছিল। আর আমার স্বামীর চোখে যে নিস্তব্ধতা দেখেছিলাম, সেটা ঝগড়ার চেয়েও বেশি কিছু ছিল। বাড়ির সামনে দাঁড়িয়ে নিঃশব্দে আমি এই সব কিছু দেখতেছিলাম। অনেকের গলার জোর আগের মতোই ছিল, স্যার ভুল বুঝতেছেন, এই গাড়ি তো আমি রেগুলার চালাই, কাগজপত্র সবকিছুই আমার আছে। পুলিশ অফিসার তখন শান্ত গলায় বললেন, তাহলে কাগজপত্র দেখান। অনেক তাড়াহুড়া করে পকেট থেকে সেই অনুমতিপত্র বের করলো, যেটা একটু আগে আমি বাতিল করেছিলাম। অফিসার কাগজটা দেখে ভুরু কুচকালেন, তারপর অকিটকিতে কি যেন একটা বললেন। তারপর অনিককে বললেন, এই কাগজ এখন ভ্যালিড না, আপনি অবৈধভাবে গাড়ি ব্যবহার করতেছেন। অনিকের মুখের রং এক মুহূর্তেই বদলে গেল, না না, এটা তো হতে পারে না। তখন আমি ধীরে ধীরে সামনে এগিয়ে গেলাম। আমাকে দেখে সে থেমে গেল, তার চোখে অবিশ্বাস, রাগ আর একটা অদ্ভুত ভয়। ভাবি, আপনি এটা কি করলেন? আমি তখন শান্ত গলায় বললাম, যেটা অনেক আগেই করা উচিত ছিল। পাশ থেকে আমার স্বামী এগিয়ে এলো, তার চোখে বিস্ময়, কিন্তু মুখে তার এখনো সেই অহংকার। আমার স্বামী আমার কাছে এসে বলতেছে, তুমি পুলিশ ডেকেছো, তাও আবার নিজের পরিবারের বিরুদ্ধে? আমি তার দিকে তাকালাম। এই মানুষটার সাথে কত বছর কাটিয়েছি, কিন্তু আজ যেন অচেনা লাগতেছে। আমি তাকে বললাম, পরিবার? আমি তাকে ধীরে ধীরে বললাম, পরিবার কি এমন হয় যেখানে একজন অসুস্থ মাকে হসপিটালে নিতে টাকা চাওয়া হয়? সে একটু থমকালো, তারপর আবার বলল, তুমি ব্যাপারটা অতিরঞ্জিত করতেছো। আমি আর কিছু বললাম না। পুলিশ তখন অনেককে গাড়ি থেকে নামিয়ে কাগজপত্র যাচাই করতেছে। পরিস্থিতি দ্রুতই তার নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে, এটা সে বুঝতে পারতেছে। ভাবি প্লিজ, পুলিশকে একটা কথা বলেন না। অনেক কাপা গলায় বলতেছে, আমি তো কিছু করিনি, শুধু গাড়িটা চালাচ্ছিলাম। আমি তার দিকে তাকালাম। 3 বছর যাবত যেই ছেলেটা আমার সব জিনিস ব্যবহার করতেছে, আজকে সে আমাকে অনুরোধ করতেছে। কিন্তু আমার ভেতরে আর কোনো নরম জায়গা অবশিষ্ট নেই। আমি যা বলার আইনের কাছে বলেছি। আমি ঠান্ডা গলায় বললাম। পুলিশ অফিসার তখন তাদের সিদ্ধান্ত জানালেন, গাড়িটা দ্রুত সিজ করা হবে, আর আপনাকেও থানায় যেতে হবে। অনেক যেন দ্রুত ভেঙে পড়লো, না স্যার প্লিজ, আমার লাইফ নষ্ট হয়ে যাবে। আমার স্বামী এবার সত্যি সত্যি নার্ভাস হয়ে গেল। অফিসার, একটু বসে কথা বলা যায় না? আমরা আমাদের ফ্যামিলির ম্যাটারটা সলভ করে নিব। অফিসার তাকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, আইন সবার জন্য সমান স্যার।
গাড়িটা তখন ট্রাকে তোলা হচ্ছিল। আমি এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এই গাড়িটা আমার বাবার স্মৃতি, আমার পরিশ্রম, আমার নিজের একটা অংশ ছিল। কিন্তু আজ সেটাকে নিজের হাতে, আইনের হাতে তুলে দিলাম। কিন্তু আশ্চর্যজনকভাবে আমার কেন জানি না কোনো কষ্টই হচ্ছে না। কিন্তু অদ্ভুতভাবে বুকের ভিতরটা কেমন জানি হালকা অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল বুকের ভিতরে একটা জমানো পাথর সরে গেছে। সেদিন রাতে আর আমি সেই বাসায় ঢুকিনি। একটা হোটেলে রুম বুক করলাম, ফোনটা সাইলেন্ট করে সেখানেই শুয়ে পড়লাম। তবুও বারবার ফোনের স্ক্রিনটা জ্বলে উঠতেছিল। আমার হাজবেন্ড ফোন করতেছিল। কিছুক্ষণ পরে একটা মেসেজ এলো, তুমি এটা খুব বড় ভুল করতেছো, এর ফল কিন্তু ভালো হবে না। আমি মেসেজটা পড়ে হালকা হেসে ফেললাম। আগে আমি ভয় পেতাম, কিন্তু এখন আর ভয় লাগতেছে না, কারণ আমি বুঝে গেছি আমার ভয়টাই ছিল তাদের সবচেয়ে বড় অস্ত্র। আর আমি সেই অস্ত্রটাকে ভেঙে ফেলেছি। পরের দিন সকালবেলা আমি একজন আইনজীবীর অফিসে বসেছিলাম। আমার সামনে একটা ডিভোর্স পেপার ছিল। আইনজীবী আমাকে শান্তভাবে বললেন, আপনি কি নিশ্চিত? এই সিদ্ধান্তের পরে কিন্তু আর ফিরে যাওয়া সহজ হবে না। আমি একবারও দ্বিধা করিনি। আমি তাকে শান্তভাবে বললাম, আমি তো অনেক আগেই ফিরে যাওয়ার পথ হারিয়ে ফেলছি। এরপর কলমটা হাতে নিয়ে সই করার আগে 1 মিনিটের জন্য চোখটা বন্ধ করলাম। মনে পড়লো সেই রাতটা, সেই অপমান, সেই 500 টাকার কথা। তারপর সই করে দিলাম। ঠিক তখনই আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। আমি রিসিভ করতেই ফোনের ওই পাশ থেকে একজন বললেন, ম্যাডাম, আমি থানার সাব ইন্সপেক্টর বলতেছি। আপনার করা অভিযোগের বিরুদ্ধে একটা নতুন আপডেট আছে। আমার বুকটা যেন ধক করে উঠলো। আমি জিজ্ঞেস করলাম, কি আপডেট? ওই পাশ থেকে যেই কথাটা শুনতে পেলাম, ওইটা শোনার পর আমার হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। উনি বললেন, গাড়ির ভিতর থেকে আমরা কিছু জিনিস পেয়েছি, যা বিষয়টাকে আরো বেশি গুরুতর করে তুলেছে। ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর বাকি অংশ শোনার জন্য সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।